বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে। আর প্রথম অধ্যায়ে থাকবে আমাদের আজকে যে প্রশ্নগুলো আসার মতো, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমি একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে রেখেছি, তোমাদের বোর্ড বইয়ে এই সৃজনশীল প্রশ্নটি আছে। আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটি দেখব। তাহলে আমরা প্রথমে দেখি, দেখো √5 ও 4-এর মাঝখানে দুইটি বাস্তব সংখ্যার মধ্যে বলা আছে কোনটি, এখানে √5 ও 4-এর মধ্যে কোনটি অমূলদ সংখ্যা সেটা আমাদের বের করতে হবে। তাহলে √5 ও 4-এর মধ্যে দুইটি অমূলদ, কোনটি মূলদ আর কোনটি অমূলদ সেটা আমাদের দেখতে হবে। ক নাম্বার আমি লিখলাম, দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা, দুটি বাস্তব সংখ্যা। এখন আমরা অবশ্যই √5 আমরা কেন অমূলদ বলবো সেটার নির্দেশনা আছে। কি নির্দেশনা বলে, রুটের ভেতরে যদি কেউ জোড়া মিলাতে পারে তাহলে সেটা মূলদ হবে। যেমন ধরো √5-এ ভাঙানি যায় না, তাহলে √5 একটি কি অমূলদ সংখ্যা। √4, দেখো √4 দিলাম, এটাকে যদি আমি দেখি তাহলে কি √4-এর মধ্যে 2 গুণন 2, তাহলে দেখো রুটের ভেতরে জোড়া হওয়ার কারণে একটা 2 হয়ে বের হয়ে আসবে। অর্থাৎ রুটের ভেতরে যদি কেউ জোড়া মিলাতে পারে তাহলে সেটা হবে মূলদ, আর যদি জোড়া মিলাতে না পারে তাহলে সেই ক্ষেত্রে হবে অমূলদ। তাহলে এটা আমাদের সহজ পদ্ধতি একটা। তাহলে আরেকটা কথা হলো যে, আরেকটা দেখি, আমরা একটু দেখি √8 বা 6 দেখি যদি, তাহলে 6 ভাঙালে কত হবে, দেখো তো রুটের ভেতরে 3 গুণন 2, এখানে 3-এরও জোড়া নাই, 2-এরও কিন্তু জোড়া নাই, তাহলে এখানে কি হবে, এই √6টা হবে একটা অমূলদ। √6ও একটা কি অমূলদ। আমরা একটু দেখে যদি নিই তাহলে এটাও একটা কি অমূলদ। আমরা কিন্তু এটা সহজে বুঝতে পারবো। আর অমূলদগুলো আরেকটু আমি পরবর্তীতে আরেকটু দেখে দেবো। তাহলে √8 যদি দেখি তাহলে এটাও কত হয়, দেখো 2 গুণন 2 গুণন 2, এখানে একটা জোড়া আছে, একটা 2 বের হবে, আরেকটার জোড়া 2 নাই, তাহলে 2√2 হবে, যা অমূলদ। এটাও একটা অমূলদ। তাহলে রুটের ভেতরে যদি সম্পূর্ণ জোড়া পায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মূলদ হবে। যেমন 9, দেখো 9-এর ওপর রুট করলে কত হয়, রুটের ভেতরে 3 গুণন 3, এখানে কিন্তু জোড়াবিহীন কোনো সংখ্যায় নেই, এখানে কিন্তু একটা জোড়া আছে, 2-এর জোড়া একটা হওয়ার পর একটা কিন্তু 2 বিনটা অবস্থা আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এটা অমূলদই হবে। আর এখানে দেখো আমি যদি রুট দিই তাহলে একটা জোড়া আছে, 3টা রুটের বাইরে চলে আসবে, যা মূলদ। আমি যদি দেখি তাহলে এটা একটা মূলদ, আমরা একটু দেখে নিলাম, এটাও একটা মূলদ। আরেকটা যদি আমরা দশমিকের সংখ্যাগুলোকে কিভাবে বুঝবো যে আমরা কিভাবে মূলদ অমূলদ সেটা একটু পরে দেখতেছি আমরা। এখন তাহলে আমরা একটু মূলদ অমূলদ সম্পর্কে একটু ধারণা নিলাম। এরপরেও যদি আমি দেখি এখন দশমিকের ক্ষেত্রে কিভাবে আমরা মূলদ এবং অমূলদকে চিনব। দশমিকের পরে যদি দেখো 2 দশমিক সামথিং যদি কিছু থাকে, সংখ্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি একটা নির্দিষ্ট পর্যায়ে পরে শেষ হয়ে যায় 3, 5, এরপরে আর কোনো সংখ্যা নাই, তাহলে এটাকে আমরা বলবো মূলদ। হ্যাঁ, আর দশমিকের পরে যদি দেখি 4, 1, 3, 4, 5, 8, 7, কখনো বা 9, কখনো 4, এরকম যদি সংখ্যা আসতেই থাকে, ডট ডট থাকে, তাহলে কি আমরা এটাকে বলবো অমূলদ। তাহলে দশমিকের ক্ষেত্রেও আমরা একটু মূলদ এবং অমূলদকে একটু দেখে নিচ্ছি। দশমিকের পরে যদি এখন কথা হলো যে অনেক সংখ্যাতে আবার কিন্তু দশমিকের পরে দেখা যাচ্ছে যে ডট ডট থাকলেও কিন্তু আবার কিন্তু মূলদ হতে পারে। সেটা কেমন, যদি আমরা ধারণা করতে পারি যে একটা সংখ্যার পরে কি পরবর্তী সংখ্যাটি কি হবে, এটা যদি আমরা কখনো ধারণা করতে পারি তাহলে সেগুলো মূলদ হবে। কেমন, ধরো 4, 2, 3, 5, 5, 5, ডট ডট যদি দিই তাহলে এখানে কিন্তু এটা মূলদ হবে। কেন মূলদ হবে, দেখো এখানে একটু দেখো 2, 4, 2, 3, পরের সংখ্যাগুলো একটু দেখো 5, 5, 5, আবারও যদি হয় তাহলে কি হবে, 5-এ হবে, আবারও যদি লিখি তাহলে কি হবে, 5-এ হবে। এরকম যদি দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে কি এর পরের সংখ্যাটিও 5 হবে। এরকম যদি আমরা বুঝতে পারি পরের সংখ্যাটি কি হবে, তাহলে সেটাগুলো কিন্তু মূলদ হবে। তাহলে যদিও ডট ডট দেওয়া আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মূলদ হবে। তবে ডট ডট যদি এলোমেলো সংখ্যা থাকে তাহলে সেটা অমূলদ হবে। এলোমেলো মানে আমি ধারণাই করতে পারবো না যে আর পরের সংখ্যাটি কি হবে, এরকম যদি ধারণা না করা যায় তাহলে সেটা হবে অমূলদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে অমূলদ এবং মূলদ দেখে নিলাম। এরপরেও আমাদের কিন্তু এরকমও থাকে, আবার দেখবা
টু 4, আবারও দেখবা 2 4, আবারও দেখবা 2 4, আবারও দেখো 2 4, এরকমভাবে যদি দেখো তাহলে কিন্তু দেখো 2 4 2 4 2 4 2 4 এরকমভাবে কিন্তু থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এর পরের সংখ্যাও কি 2 4 হবে, তাহলে এটাও কিন্তু মূলত। আবার অনেক সময় দেখবা যে 5.46 লিখে কিন্তু কি দিয়ে আছে, এরকম আবৃত্তি দিয়ে ডট ডট দিয়ে রাখছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি ডট ডট দেওয়া নাও থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু মূলত হবে। হ্যাঁ, এখন 6 লিখে আবৃত্তি দেওয়া থাকলে, এরকমভাবে ডট ডট দেওয়া থাকলে এটা একটা মূলত। তাহলে আমরা দেখে নিলাম। এখন আসি, এখানে বলছে কি, ক নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি মূলত এবং কোনটি অমূলত নির্দেশ করে। তাহলে √5 এখানে, তাহলে এখানে কি √5 একটি অমূলত সংখ্যা, √5 একটি অমূলত সংখ্যা, এবং কি, এবং 4 একটি মূলত সংখ্যা। আমরা বলছে মূলত সংখ্যা, আমরা লিখে দিলাম। ক নাম্বারে উত্তর শেষ। আমরা ক নাম্বার, ঠিক আছে। এখন আমরা তাহলে খ নাম্বারটি দেখব। খ নাম্বারে কি আছে, √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখন √5 আসলে এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে √5 মানে আসলে কত, তাহলে √5 সমান সমান 2. আমরা যদি দেখি তাহলে √5টা আসলে কত আসে, তাহলে একটু দেখে নিই। 2360679, তাহলে আমরা একটু দেখে নিলাম √5। এখানে √5 এর মান যেহেতু, এখন কথা হলো যে আমরা এই √5 এবং 4 এর মাঝখানে দুইটি অমূলত সংখ্যা ধরে নিব, একটা ইংরেজি অক্ষর, যদি একটা এ এবং একটা বি, তাহলে আমরা ধরি বা মনে করি যেটা হোক লিখতে পারবো। ধরি √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা এ ও বি, আমরা এ ও বি ধরে নিলাম। এখন তাহলে √5 এবং 4 এর মাঝখানে আমরা √5 মানে কি 2 টাকা 23 পয়সা, এখানে যদি দেখি 2 টাকা 23 পয়সা, আর 4 মানে কি, আসলে 4 মানে আমরা যদি ধরি তাহলে এখানে 4 একটা 4 টাকা হিসাবে আমরা বিবেচনা করতে পারি। এখানে 2 টাকা 23 পয়সা, আমরা সাধারণত দশমিকের পরে 2 ঘরটাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে 2 টাকা 23 পয়সা, আর এখানে হচ্ছে 4 টাকা। তাহলে এর মাঝখানে যদি দেখি, আমরা অ্যাকুরেট যদি মাঝখানে পেতে চাই তাহলে কি করতে হবে, তাহলে এই 4 টাকা এবং 2 টাকা 23 পয়সা এটাকে যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করলে অ্যাকুরেট মাঝখানেরটা আমরা পাবো। তাহলে আমি যদি এর সাথে যোগ 4 দিই তাহলে সমান কত আসে, একে যদি আমি ভাগ যদি 2 দিয়ে দিই তাহলে একেবারে আমাদের মাঝেরটা পাওয়া যাবে। তাহলে এখন তাহলে আমরা যদি দেখি √5 ইকুয়াল কত আসে, তার সাথে ইকুয়াল দিলাম, দেওয়ার পর এখানে যোগ দিলাম হচ্ছে 4, দেওয়ার পর যা আসে সেটাকে আমরা ভাগ দিব এখন 2 দিলে 3 টাকা 11 পয়সার মতো আসে। অর্থাৎ আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে √5 + 4 ভাগ 2 দিলে এখানে দেখো আসে হচ্ছে 3.11, 3 টাকা 11 পয়সার মতো আসে। তারপরের সংখ্যাটি আমাদের বিবেচ্য বিষয় নয়, ইচ্ছা মতো তখন আমরা লিখবো এবং ডট ডট দিব। তাহলে অ্যাকুরেট মাঝখানে পেলাম 3 টাকা 11 পয়সা। তাহলে এর আগের আছে কত, আমরা যদি দেখি তাহলে 3 টাকা যদি এর আগে ধরি তাহলে কত আসে, 3 টাকা ধরো 9 পয়সা আছে, 3 টাকা 8 পয়সা আছে, 3 টাকা কত আছে, এরপরে যদি লিখি তাহলে 12 আছে, 3.13 আছে, 3 কত আছে 14 আছে, এই মুখে যদি যাও তাহলে 3 টাকা কত আসে 7 পয়সা আছে, 3 টাকা কত আছে 6 পয়সা আছে। তাহলে অসংখ্যগুলো লিখে আমরা কি করতে পারি, এরপরের সংখ্যা ইচ্ছা মতো লিখে ডট ডট দিব। আমরা ইচ্ছা মতো লিখে ডট ডট দিলে তাহলে সেগুলো অমূলত সংখ্যা হবে, তাহলে ডট ডট দিলে অমূলত সংখ্যা হবে। তাহলে অসংখ্য কিন্তু লেখা যাবে, এই সংখ্যার মাঝখানে অসংখ্য অমূলত সংখ্যা আছে। আমরা আপাতত যেহেতু 2টি ধরছি তাহলে আমরা 2টা লিখবো। তাহলে এ সমান আমি একটা লিখলাম হচ্ছে অরিজিনালি যেটা মাঝেরটা সেটা লিখেছি 3.118, ইচ্ছা মতো লিখবো। আমি আরও কয়েকটা সংখ্যা লিখে ডট ডট দিব। তাহলে আমি যদি লিখি এখন ধরো 6, কখনো বা 4, কখনো 5, কখনো এখানে যদি লিখি 6, 8, 9 লিখে আমি ডট ডট দিলাম। এরপরে যদি বীর মান একটা ধরে নিব, তাহলে বীর মান 3 টাকা আমি 11 পয়সা লিখছি, এবার আমি 14 লিখতে পারি, সমস্যা নাই। 1, 4, 7, 6, 3,
ইচ্ছা মতো আমি এলোমেলোভাবে সংখ্যাগুলো লিখব, যেন ধারাবাহিকভাবে না হয়, আমরা এলোমেলোভাবে লিখব। এখানে আমি যদি লিখি তাহলে এখানে 5 লিখলাম, লিখে আমি ডট ডট দিলাম, দুইটি অমূলদ সংখ্যা লিখলাম। এখানে দেখো এ ও বি দুইটি কিন্তু বাস্তব সংখ্যা, এ ও বি স্পষ্টত বাস্তব সংখ্যা, স্পষ্টত বাস্তব সংখ্যা। এবং দেখো উভয়ই √5 থেকে বড় এবং 4 থেকে ছোট, কিন্তু √5 থেকে, অর্থাৎ √5-এর মান কত এটা, আর 4 মানে কি 4 টাকার চাইতে কিন্তু এই টাকাটা কিন্তু এই √5-এর চাইতে, অর্থাৎ এই সংখ্যাগুলো যেগুলো ধরছি সেগুলো কিন্তু এর চাইতে বড়, আর 4-এর চাইতে কিন্তু এটাকে ছোট। তাহলে এ ও বি স্পষ্টত বাস্তব সংখ্যা এবং উভয়ই কি √5 থেকে, উভয়ই √5 থেকে বড়, এবং উভয় √5 থেকে বড় এবং কি 4 থেকে ছোট। অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে লেখা যায় তাহলে, অর্থাৎ দেখো এই যে √5-এর চাইতে কে বড়, 3.118648 লিখে ডট ডট, তার চাইতে কে 4 বড় দেখো। এবং আরেকটি মান যেটা ধরছি সেটাও লিখেছি, √5 থেকে দেখো আরেকটি মান ধরছি, দেখো 3.147635 লিখে ডট ডট, তারপরে কি উভয় দেখো এখানে দেখো আমাদের কিন্তু √5-এর চাইতে এটা বড়, যে মানগুলো ধরছি এটা কিন্তু আসলে এটা কিন্তু আমরা বি, তাহলে √5 থেকে বড়, তারপরে তার চাইতে 4 বড়। তাহলে এখন আমরা এগুলো মাঝখানে অবস্থান করছে, তাহলে এখন আমরা লিখতে পারি এ ও বি কে কিন্তু আসলে ভগ্নাংশ আকারে, কিন্তু এই সংখ্যাগুলোকে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায় না, যেহেতু অসংখ্য ডট ডট আকারে আছে, যার কারণে অমূলদ সংখ্যাকে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায় না। তাহলে অতএব লিখতে পারো, সুতরাং এ ও বি কে ভগ্নাংশ আকারে এখানে আকারে লেখা যায় না। তাহলে এ ও বি কে ভগ্নাংশ আকারে লেখা যায় না, ভগ্নাংশ আকারে লেখা যায় না। সুতরাং অতএব এ ও বি দুইটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের দুইটা মাঝখানে কি বলছে, মাঝখানে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা দেখে নিলাম, তাহলে এ ও বি দুইটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা দুইটা প্রমাণ দেখে নিলাম আমাদের। এর পরবর্তীতে আমরা তাহলে গ নম্বর প্রশ্নটি এখন উত্তর করব। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি, আমরা গ নম্বরের জন্য উত্তরটা যদি দেখি, তাহলে এখন গ নম্বরের উত্তরটা আমরা দেখব। প্রথমে আছে √5, আমরা তাহলে √5 কি একটি অমূলদ সংখ্যা, আমরা ধরে নিব যে √5 একটি কি সংখ্যা, একটি মূলদ সংখ্যা। আমাদের প্রমাণ করা লাগবে অমূলদ, আমরা ধরে নিলাম এটা মূলদ। আর মূলদ সংখ্যার একটা কি আছে, সংজ্ঞা আছে, কি বলে মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যায়, আর অমূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যায় না। এটা অমূলদের ক্ষেত্রে যায় না, আর মূলদের ক্ষেত্রে এটা লেখা যায়। মূলদ হলে এটা হচ্ছে কি, মূলদ হলে p/q আকারে লেখা যায়, আকারে লেখা যায়। আর এটাতে অমূলদের ক্ষেত্রে আকারে লেখা যায় না, এটাতে যাবে না, অমূলদের ক্ষেত্রে লেখা যাবে না, আর মূলদ হলে লেখা যাবে, p/q আকারে লেখা যাবে। সংজ্ঞাতে লিখে দেওয়া আছে, তোমাদের দেখবা এটা লিখে দেওয়া আছে। আমরা এখন দেখি √5 একটা ধরে নিলাম মূলদ, যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি হবে, অতএব √5 = p/q। যেখানে যেহেতু মূলদ সংখ্যা হলে p/q আকারে লেখা যাবে, তাহলে আমরা লিখলাম যেখানে p ও q উভয়ই পরস্পর সহমৌলিক, এখন কথা হলো যে দেখো আমরা যদি এখানে যদি বর্গ করি, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কত হবে, 5 হবে।
এখানে কি হবে পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার হবে। আমরা একবারে কাজটা করে দিলাম, এখানে লিখে দিচ্ছি সাইড নোটে বর্গ করে। দেখো এখানে যদি বর্গ করি তাহলে রুট আর স্কোয়ার কেটে যা 5 হয়, এখানে পি স্কোয়ার। এখন যদি আর গুণ করি তাহলে কোন অক্ষরটি আগে, ইংরেজি অক্ষর, বলে ইংরেজি অক্ষর পিটা আগে, তাহলে পি এর নিচে মনে মনে 1 আছে, মনে মনে ধরে নিই। তাহলে কি হবে 1-এর সাথে পির গুণ হবে, তাহলে আমরা লিখেছি অতএব পি স্কোয়ার সমান সমান 5 কিউ স্কোয়ার। তাহলে আর গুণ করলাম, গুণ করে আমরা লিখলাম সমীকরণ নাম্বার দিলাম 1। এখানে দেখো আমরা কি লিখবো, পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, পি স্কোয়ার লিখে কমা দিব, পি স্কোয়ার 5 দ্বারা লিখেছি বিভাজ্য, পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য। তাহলে পি স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে পিও তো 5 দ্বারা বিভাজ্য, তাহলে পি অবশ্যই, পি স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, লিখে দিলাম। এখন পির জায়গার যদি আমরা যেখানে কত আছে 5, যদি 3 থাকতো, রুট 3 থাকতো, এখানে যদি 3 থাকতো তাহলে পি সমান আমরা যেটা হবে, যেটা বের করতে বলে সেটাই ধরে নিব আমরা। এখন আসি, তাহলে পি সমান হচ্ছে কত লিখবো, পি সমান 5 আর হলে, পি সমান 5 আর হলে 1 নং হতে পাই। আমরা 1 নম্বরে এই যে পির জায়গাতে এখন 5 আর বসে দিব। তাহলে 5 আর যদি হয় তাহলে দেখো তো কি হবে, বলে 5 আর তারই উপরে কি হচ্ছে স্কোয়ার সমান সমান 5 কিউ স্কোয়ার। এখন যদি দেখি আমরা একটু, যদি এখন এটা করলে কি হয়, যেহেতু আমাদের এবার কি কিউ আর আর, এখানে ছিল পি আর কিউ, পি আগে থাকে কিউ পরে থাকে, যখন কিউ আর আর হবে কিউটা আগে থাকবে আরটা পরে থাকবে। তাহলে এখানে কত হচ্ছে 5 কিউ স্কোয়ারটা বামে লিখেছি, 5 কিউ স্কোয়ারটা বামে লিখেছি আর 5 আর স্কোয়ারটা ডানে লিখেছি আমি। তাহলে কত হবে, স্কোয়ার করলে 25 আর স্কোয়ার। এখন 5 দ্বারা যদি ভাগ করি তাহলে অতএব কি হচ্ছে, কিউ স্কোয়ার সমান সমান কত, 5 দ্বারা ভাগ করলে এটি কত হবে 5 আর স্কোয়ার। এই 1 নাম্বার সাথে সেম মিলে যাবে, কারণ এখানে পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, এখানে 5 কিউ স্কোয়ার, এখানে হবে আর স্কোয়ার, অর্থাৎ পির পরে কিউ আর আর দেওয়া হবে, এখানে আমাদের সমীকরণ না দিলে হবে। এখন কি লিখবা, এখানে দেখো তো একইভাবে লেখা যাবে কি, কিউ স্কোয়ার কমা 5 দ্বারা বিভাজ্য, তাহলে কিউ অবশ্যই ওই একই ভাষায় অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। এখন কথা হলো, এখানে পি আলাদাভাবে লিখলাম, এখানে কিউ, এখানে পি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, এখানে লিখলাম কিউ অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। এই দুটাকে যদি একসাথে লিখি তাহলে কি লিখবো, পি ও কিউ উভয়ই 5 দ্বারা বা 5 দ্বারা বিভাজ্য। এখন লিখেছি অতএব পি ও কিউ উভয়ই 5 দ্বারা বিভাজ্য, উভয়ই 5 দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা যদি লিখি কিন্তু ইয়া অসম্ভব। কারণ কি বলতো, কারণ ওই যে ওপরে আমাদের কারণ আছে, কারণ কি এখানে লিখছি ও পরস্পর সহমৌলিক। আর সহমৌলিক কাকে বলা হয়, পরস্পর সহমৌলিক যাকে আর কোনো প্রকার ভাঙানো যায় না। দেখো 3 আর 5, 3কেও কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 5কেও কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটাকে বলা হয় পরস্পর সহমৌলিক, একে অপরের মৌলিক, এখানে কাউকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে কারণ হচ্ছে পি ও কিউ উভয়ই পরস্পর সহমৌলিক। তাহলে এটা লেখা যাচ্ছে না, কারণ পি ও কিউ উভয় সহমৌলিক। তাহলে √5কে পি ভাগ কিউ আকারে লেখা যাবে না। তাহলে অতএব √5কে পি ভাগ কিউ আকারে কি লেখা যায় না, পি ভাগ কিউ আকারে, √5কে পি ভাগ কিউ আকারে লেখা যায় না। অতএব √5 একটি অমূলদ সংখ্যা, 5 একটি অমূলদ সংখ্যা, আমরা এটা প্রমাণ করে দিলাম। এখন কথা হলো যে যদি √5 আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নটা আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা যদি দেখি যে √5 পরিবর্তে যদি এবার √3 বা √2 বা √7 বা √8 বা √11 যেটাই দিক না কেন, দেখো এই একই প্রসেসে কিন্তু আমাদের
এখন আমরা দেখব √3 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ আমরা একটু দেখব। তাহলে √3 প্রমাণ করো যে, আমরা তাহলে এবার দেখব প্রমাণ করো যে, এবার আমরা তাহলে গ নাম্বারটা দেখে নিলাম। তাহলে গ নাম্বারের শেষে অবশ্যই আমরা প্রমাণিত লিখব। এখন আমরা তাহলে গ নাম্বারে এক্সট্রা, এবার যদি গ নাম্বারে আমরা যদি দেখি √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, বা √7 একটি অমূলদ সংখ্যা, যে কোনোটাই দিক না কেন আমরা তাহলে করতে পারবো। দেখি √3টা আমরা যদি এবার বের করি তাহলে কেমন হবে। তাহলে গ নাম্বারটা দিলাম, দিয়ে আমরা এখন লিখব ধরি কমা √3 একটি কি মূলদ সংখ্যা। প্রমাণ করতে হবে অমূলদ, আমরা ধরবো হচ্ছে মূলদ। আর মূলদ সংখ্যা হলে তাহলে কি হলে ধরি √3 একটি মূলদ সংখ্যা, অতএব কি হবে বলে √3 সমান সমান p ভাগ q। তাহলে যেখানে p ও q উভয়ই p ও q উভয়ই পরস্পর সহমৌলিক। তাহলে এখন আমরা তাহলে কারণ কি, আমরা যদি মূলদ সংখ্যা হয় তাহলে প্রশ্নে আছে যদি মূলদ সংখ্যা হয় তাকে ভগ্নাংশ অর্থাৎ p ভাগ q আকারে লেখা যায়। যেহেতু √3 একটি মূলদ সংখ্যা, তাহলে √3 সমান p ভাগ q। এখন উভয় সাইডে যদি বর্গ করা হয় তাহলে কি হবে, তাহলে 3 হবে সমান সমান ও ডান সাইডে p² ভাগ কি হবে q² হবে। তারপরে এখন যদি আমি আর গুণ করি তাহলে q² সাথে 3 এই আমরা সাইডের ওপরে এই সাইডের নিচে, এই সাইডের ওপরে এই সাইডের নিচে, তাহলে এই 3 নিচে কি আছে 1 আছে, তাহলে গুণ করলে কি হবে, অতএব p² সমান সমান 3q²। সমীকরণ নাম্বার 1। এখানে আমরা কি p² এখানে আমরা লিখব, তাহলে p² কমা 3 দ্বারা বিভাজ্য, p² 3 দ্বারা বিভাজ্য। তাহলে p অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে। এখন আসি আমরা তাহলে লিখলাম। এবার 1 নাম্বার সমীকরণে p² পির জায়গায় যদি আমরা 3 এখানে কত আছে 3r যদি লিখি, আমরা কিন্তু এর একটু আগে দেখছি, কিন্তু এর আগে 5 এরটাতে কিন্তু দেখছি। তাহলে p সমান এবার আমরা লিখব 3r হলে 1 নং হতে পাই, আমরা 1 নং হতে পাই। তাহলে পির জায়গাতে আমরা যদি 3r বসে তাহলে এখানে কি হবে, তাহলে দেখো পির জায়গা 3r, তাহলে 3r এর ওপরে কি হচ্ছে স্কোয়ার সমান সমান 3q², তাহলে 1 নং হতে পাই। অতএব আমরা তাহলে দেখো কত হবে 9r²। আমরা যদি এখন দেখো এখানে কত হবে 3 × 9r², এখানে হবে 3q²। তবে আমাদের কিন্তু একটা কথা যে q²টা ডানে বামে থাকবে, আর এখানে দেখো পিটা আগে কিউটা পরে, এখানে আরটা আগে, এবার কিউটা আগে আরটা হবে পরে, তাহলে এটা আমরা বামে লিখবো আর এটাকে আমরা ডানে লিখবো। তাহলে কি লেখা যাচ্ছে, বা 3q² সমান সমান এই মোটা সাইডে কত হচ্ছে 9r²। এবার 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে q² সমান সমান কত হবে 3r²। সেম একই জিনিসই হবে, দেখো এখানে পির পরিবর্তে কিউ চলে যাচ্ছে আর কিউ এর পরিবর্তে দেখো আর, একই সমীকরণের মতো হবে। এবার আমরা কি লিখবো q² 3 দ্বারা বিভাজ্য, তাহলে কিউ অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, একই জিনিসই কিন্তু। তাহলে q² লিখলাম, কমা দিলাম 3 দ্বারা বিভাজ্য, তাহলে কিউ অবশ্যই কি 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। এখন যদি এখানে লিখলাম p 3 দ্বারা বিভাজ্য, এখানে লিখলাম q 3 দ্বারা বিভাজ্য, এখন এই দুটাকে যদি একসাথে লিখি তাহলে p ও q উভয়ই 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা এই কথাটুকু লিখতে পারবো। তাহলে এখন যদি লিখি তাহলে p ও q, অতএব p ও q উভয়ই 3 দ্বারা বিভাজ্য, কিন্তু ইহা অসম্ভব, কিন্তু ইহা সম্ভব। কারণ কি বলে, এখানে কি লিখছি আমরা, দেখো এখানে কি লিখছি
পি ও কিউ উভয়ই পরস্পর সহমৌলিক, আর সহমৌলিক হলে তাকে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগ করা যাবে না। তাহলে এখানে বলতেছি কি পরস্পর সহমৌলিক, তাহলে যদি সহমৌলিক হয় তাহলে এখানে বলেছি ভাগ হবে, কিন্তু এখানে সহমৌলিকের কারণে এটা আর কি 3 দ্বারা বিভাজ্য আসলে হবে না, তাহলে ইয়া অসম্ভব। কারণ পি ও কিউ উভয়ই পরস্পর সহমৌলিক, কারণ পি ও কিউ উভয়ই পরস্পর সহমৌলিক। তাহলে পি ও কিউ উভয়ই পরস্পর সহমৌলিক, এই কারণে এরা বিভাজ্য হবে না। যদি বিভাজ্য না হয় তাহলে অর্থাৎ রুট 3কে পি ভাগ কিউ আকারে লেখা যায় না। তাহলে আমরা এখন লিখব, এখানে যদি লিখি অতএব রুট 3কে পি ভাগ কিউ আকারে লেখা যায় না, অর্থাৎ রুট 3, সুতরাং কি রুট 3 একটি অমূলদ সংখ্যা, সুতরাং বা অতএব রুট 3 একটি অমূলদ সংখ্যা। আমরা তাহলে একটু দেখে নিলাম, যদি এখন রুট 5 বা 7 হয় তাহলে আমরা 5 দেখলাম, রুট 3 দেখলাম। এবার যদি আমরা 7 যদি হয় তাহলে কি হবে, রুট 7 হবে। এখানে কিন্তু 7 সমান পি স্কোয়ার সমান 7 কিউ স্কোয়ার হবে, আর পি সমান আমরা 7 আর হলে তখন এখানে দেখবা কিউ স্কোয়ার সমান 7 আর স্কোয়ার হবে। তাহলে